আজকে মাত্র এক ভিডিওতে তোমাদের কর্মী সংস্থান চ্যাপ্টার পুরোটা ক্লিয়ার করব। কোনটা এমসিকিউ আসবে, কোনটা ক এবং খতে আসবে, কোনটা সৃজনশীলে আসবে, টপিক কিভাবে আমরা লিখব, সব কিছু আজকের এই ভিডিওতে দেখব। চলো শুরু করি। এখানে তোমাদের পুরো চ্যাপ্টারটাকে আমরা 1 2 3 4 5 টোটাল 5টা ভাগে ভাগ করেছি, যেখান থেকে আমার ফুল দেখা যায় যে আমার কতটুক থেকে ক এবং খয়ের প্রশ্ন আসে, কোন টপিকগুলো থেকে এমসিকিউ গ ঘ সবচেয়ে বেশি পরিমাণে আসে এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমার কর্মী সংস্থান চ্যাপ্টারটা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, যেটা আমরা দেখতে পারি যে এখানকার প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। হয় তোমার এখান থেকে এমসিকিউ আসবে, না হলে এখান থেকে তোমার গয়ের প্রশ্ন আসবে, না হলে এখানে তোমার ঘয়ের প্রশ্ন আসবে। তোমাদের সুবিধার জন্য দেখা যায় যে পরীক্ষার আগের দিন সাজেশন প্রয়োজন হয়, সেই সাজেশন চিন্তা করে তোমাদেরকে জ্ঞানমূলক অনুধাবনমূলক টপ 10 কোয়েশ্চেন এই ভিডিওতে কিন্তু দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা পরীক্ষার আগের দিন এক নজরে দেখে গেলে এখান থেকে তোমাদের পুরোটা কমন পেয়ে যাবে। এখানে আসি, যেই টপিকগুলো আজকে আমরা পড়ব, যেই টপিকগুলো থেকে তোমার রিটেন এবং এমসিকিউতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেই টপিকের একটা লিস্ট দেওয়া। এতক্ষণ তোমরা সাজেশন দেখলাম, কিন্তু এখন আমার কনসেপ্ট বুঝতে হবে। চলো এখন আমরা ডিরেক্ট কনসেপ্টে চলে যাই। আমার কর্মী সংস্থান হচ্ছে আমার মূল চালিকা শক্তি নিয়ে কাজ করা। আমরা যখন প্রথম কি দ্বিতীয় অধ্যায়, দুটো অধ্যায় 6M নিয়ে পড়াশোনা করেছি, সেখানে একটা অপশন ছিল মেন, অর্থাৎ মানুষ। তোমার বাকি যে 5M মানি, মেশিন, ম্যাটেরিয়ালস, এই সমস্ত কিছু কিন্তু তোমার মানুষ ছাড়া কোনোভাবেই পরিচালনা করা সম্ভব না। তোমার যত বেশি রিসোর্সেস থাকুক, প্রত্যেকটা পরিচালনা করার জন্য এবং ব্যবসায় ক্ষেত্রে লাভ করার জন্য কিন্তু তোমার মানুষকেই প্রয়োজন। মানুষই হচ্ছে আমাদের মেইন চালিকা শক্তি। একটা ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের কোন মানুষগুলোকে আমরা আনবো, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিব, কিভাবে কাজ শিখাবো, তাদের মধ্যে কাকে কাকে আমি আমার প্রতিষ্ঠানে রাখবো এবং কাদেরকে আমি আর রাখবো না, কাদেরকে আমি প্রমোশন দিব, এই সমস্ত প্ল্যানিং কিন্তু আমার কর্মী সংস্থানের মধ্যেই হয়। যদি আমি এখানে একটু কর্মী সংস্থানের সিরিয়ালটা দেখি, প্রথমে আমি চিন্তা করি যে আমার অফিসে অথবা আমার ইনস্টিটিউশনে অথবা আমার ব্যবসার ক্ষেত্রে কি কি ধরনের মানুষ প্রয়োজন, আমাদের কি কি ডিপার্টমেন্ট আছে, সেখানে কোন ধরনের স্কিলড মানুষ প্রয়োজন, কোন কোন ধরনের মানুষকে আমার, কোন বয়স কোন যোগ্যতার মানুষকে আমার হায়ার করতে হবে, তাদেরকে নিয়ে আমার একটা পরিকল্পনা করতে হবে যে আমি আমার কোম্পানিতে 300 জন মানুষ নিব, মার্কেটিং ডিপার্টমেন্টে 20 জন নিব, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 10 জন নিব, সাপ্লাই চেনে 50 জন নিব এবং তাদেরকে কিভাবে হায়ার করব, এই সমস্ত পরিকল্পনাটাই এইখান থেকে শুরু হয়ে এখানে আসে। প্রথমে আসে কর্মী সংস্থান, যেখানে আমি চিন্তা করি একটা প্রপার প্ল্যানিং, একটা রোড ম্যাপের মতো, যেখানে আমি চিন্তা করি যে আমার কোন ধরনের কতজন মানুষকে আমি আমার ব্যবসায় নিয়ে আসতেছি। তাদের আমরা কি করি, আমরা চাকরির ক্ষেত্রে দেখি বিভিন্ন ইন্টারভিউ নেয়, বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে, রিটেন পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা হয়, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল পরীক্ষার মাধ্যমে কিন্তু তাদেরকে যাচাই বাছাই করা হয় এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে যারা সিলেক্টেড হয় তাদেরকে আমার নিয়োগ দেওয়া হয়। এখন নিয়োগ দেওয়ার পর যখন আমি একটা মানুষকে নিয়ে আসতেছি, সে কিন্তু আমার কোম্পানির কালচার সম্পর্কে জানে না। প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা কালচার থাকে। কিছু কোম্পানির ক্ষেত্রে থাকে এমন একটা মজাদার কালচার যে তারা কোনো ওয়ার্ক প্রেশারের মধ্যে কাজ করে না, তারা সবার সাথে গল্প করতেছে, সবার সাথে খেলাধুলার আয়োজন করতেছে, আবার কাজও করতেছে। কিছু কিছু কোম্পানিতে থাকে যে বৃহস্পতিবার অফিস শেষ হওয়ার পর একটা টিমের সবগুলো মানুষ মিলে কোথাও খেতে গেল, হ্যাং আউটে যায়। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে থাকে যে খুব রাগী, ধমক, খুবই ডিসিপ্লিনড ওয়েতে হচ্ছে সে অফিসটা পরিচালনা করতে পছন্দ করে। কিছু কিছু কোম্পানিতে 9 to 5 জব থাকে, কিছু কিছু কোম্পানিতে 10 to 6 অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরির সময়সীমা থাকে।
কিছু কিছু কোম্পানিতে 10টার 1 মিনিট পরে ঢুকলেই কিন্তু তাকে লেট কাউন্ট করা হয় এবং সেটার জন্য তাকে ফাইন দিতে হয় অথবা তার বেতন কাটা হয়। আবার কিছু কোম্পানিতে এই কাজটা কিন্তু করা হয় না, কারণ মনে করা হয় যে এমপ্লয়ীদের একটু লেট হতেই পারে, এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা, এর জন্য যদি তাকে বেতন কাটা হয় তাহলে কিন্তু সে ডিমোটিভেটেড হয়ে যাবে। এই যে এক একটা বিভিন্ন ধরনের কালচার, কোন কোম্পানি কিভাবে কাজ করতে পছন্দ করে, এমপ্লয়ীদের কিভাবে ট্রিট করতে পছন্দ করে, এই সমস্ত নিয়ে কিন্তু তাদেরকে একটা ট্রেনিং দিতে হয়। যখন একজন কর্মী একটা কোম্পানিতে ঢুকে তাকে কিন্তু প্রথমে পার্মানেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় না, তাকে সর্বপ্রথম 6 মাসের একটা পর্যবেক্ষণ বা প্রবেশনারি পিরিয়ডে রাখা হয়, যে সে আমার কোম্পানি কালচারের সাথে কোপ আপ করতে পারতেছে কিনা, সে আমার কাজকর্ম সব কিছু বুঝতেছে কিনা, সে ডেডলাইন মেনটেন করে সমস্ত কাজকর্ম করতে পারতেছে কিনা। এগুলো করার পর তার যখন আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু হয় তখন কিন্তু তাকে আস্তে আস্তে প্রমোশন দেওয়া শুরু হয়, তার বেতন বৃদ্ধি হয়, তাকে বোনাস দেওয়া হয়, তাকে বিভিন্ন ছুটি দেওয়া হয়। লাইক মানুষের হচ্ছে গিয়ে ধরেন পুরো বছরে 14 দিন ছুটি, একটা এমপ্লয় পুরো বছরে 14 দিন ছুটি নিতে পারে, নর্মাল সাধারণ ছুটির বাইরেও যে 14 দিন ধরেন অসুস্থজনিত ছুটি থাকে, আপনি কোথাও ভ্যাকেশনে ঘুরতে যাবেন সেটার জন্য ছুটি থাকে। তো ওর যখন পারফরমেন্স অনেক ভালো হচ্ছে, সে একটা প্রজেক্টে অনেক সাকসেসফুল হয়ে গেছে, তখন তাকে বলা হলো যে আচ্ছা আপনি তো অনেক কাজ করছেন গত 6 মাস, তাহলে আপনাকে 7 দিনের একটা ফুল কম্পেনসেট ছুটি দেওয়া হলো। অর্থাৎ আগে যখন আমি ছুটি নিতাম এক্সট্রা ছুটি, তখন আমার বেতন কাটা হতো, কিন্তু এখন যেহেতু আপনার পারফরমেন্স অনেক ভালো, আপনি 7 দিন ছুটি নেন, সেই 7 দিনের বেতনও কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে আমার মানব সম্পদ ব্যবস্থাপনার ফুল প্রসেস। এখন আসি, এই প্রসেসটাই এতক্ষণ আমরা কিন্তু এক্সপ্লেইন করলাম, যে প্রথমে আমার কর্মী সংস্থানের একটা পরিকল্পনা করা হয়, সেখান থেকে সবাইকে কল করা হয়, যে আমরা যে এখন ভিডিও দেখছি কিসে, 10 মিনিট স্কুলে, যে 10 মিনিট স্কুলে ম্যানেজমেন্ট টিচার হিসেবে নতুন টিচার নিয়োগ দেওয়া হবে, তোমরা কারা কারা আগ্রহী সিভি জমা দাও। তারপরে যারা সিভি জমা দেয় সেখান থেকে কর্মী নির্বাচন করা হয়, সেখান থেকে 2 জনকে সিলেক্ট করে কর্মী নিয়োগ দেওয়া হয় এবং আস্তে আস্তে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, কিভাবে ক্লাস নিতে হবে, কিভাবে স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে হবে, কিভাবে স্লাইড বানাতে হবে, কিভাবে সমস্ত কাজকর্ম পরিচালনা করবে, এই সমস্ত কিছু কিন্তু ট্রেনিং দেওয়া হয়। এখন আমি আসি যে কর্মী সংস্থান, আমরা যে প্রথম স্টেপটা বলতেছি যে মানুষকে হায়ার করে নিয়ে আসা বা মানুষের কাছে পৌঁছানো, যে 10 মিনিট স্কুলে নতুন ম্যানেজমেন্ট টিচার নেওয়া হবে, এগুলো আমার 2টা সোর্স থেকে নেওয়া যায়। আচ্ছা, এই পার্টটা তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, সিকিউর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, না হলেও চলবে, বাট এখান থেকে এমসিকিউ আসে। সো আমি অভ্যন্তরীণ উৎস থেকে বলি। কথা হচ্ছে আপু, অভ্যন্তরীণ উৎস কি আর বাহ্যিক উৎস কি? অভ্যন্তরীণ উৎস হচ্ছে একটা কোম্পানিতে ধরেন একটা মানুষ চলে গেছে, এখন কোম্পানির ভিতর থেকে আরেকজনকে নিয়ে এসে ওই কোম্পানি ওই যে পজিশনটা আছে পজিশনটা হোল্ড করা। যেমন ধরেন এটা কীরকম হতে পারে, ধরেন এটা একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটার নাম মার্কেটিং ডিপার্টমেন্ট, উনি ডিপার্টমেন্টের হেড, ওনার 2 জন সাবহেড আছে, এই সাবহেডের আন্ডারে আবার 2 জন সাবঅর্ডিনেট আছে, ওনার আন্ডারে আবার সিনিয়র এক্সিকিউটিভ আছে, ঠিক আছে। এরপর আরও থাকে জুনিয়র এক্সিকিউটিভ থাকে, অফিসার থাকে। সো নর্মালি আমরা ধরলাম, হুট করে দেখলেন আপনার এই মানুষটা অন্য কোথাও আরও ভালো চাকরি পেয়ে গেছে, অথবা অন্য কোথাও আরও বেশি বেতনে চাকরি পাইছে, অথবা সে এখন আর এখানে থাকবে না, সে সব কিছু ছেড়ে দিয়ে বিদেশ চলে যাবে, তো তার পজিশনটা কিন্তু খালি হয়ে গেল। সে যখন চলে যাচ্ছে তার পজিশনটা খালি হয়ে যাচ্ছে। এখন দেখেন, সে তো বস, সে কিন্তু অনেক বড় একটা পজিশনে। সো আমি যখন এখানে একটা নতুন মানুষকে বস হিসেবে নিয়ে আসব, সে আমাদের কালচারের সাথে কোপ আপ করতে কিন্তু অনেক কষ্ট হবে না? কারণ এই মানুষটা গত 10 বছর ধরে কোম্পানির সাথে আছে, এই কারণে এই কোম্পানির কোথায় কি হয়, কি প্ল্যানিং, কিভাবে কি আগাতে চায়, সমস্ত কিছু জানে। কিন্তু যখন আমি এত বড় একটা পোস্টে নতুন কাউকে নিয়ে আসব, তার জন্য এই কোপ আপ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। কি করে তখন, এই যে তার আন্ডারে
এই যে একজন মানুষ আছে, তাকে প্রমোশন দিয়ে দেয়, প্রমোশন দিয়ে তাকে এই পোস্টে পাঠায় দেয়, সে এখন এই পোস্টে চলে গেল, এখন এই পোস্টটা খালি, এখন এখান থেকে একজনকে প্রমোশন দিয়ে এখানে পাঠায় দেয়, এখন আমার এই পোস্টটা খালি। তো সিনিয়র এক্সিকিউটিভ তো মোটামুটি ধরেন 2-3 বছর 4 বছর ধরে একটা কোম্পানিতে চাকরি করে, এখন এই সিনিয়র এক্সিকিউটিভের জায়গায় যদি আমি নতুন একজনকে নিয়ে আসি তাহলে আমার বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ এই মানুষটার থেকে এই মানুষটার দায়িত্ব বেশি। এখন আমরা যদি একটু কম্পেয়ার করি যে মূলত উচ্চপদস্থ যে সকল কর্মী আছে সেখানে আমার অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হয়, অর্থাৎ কোম্পানির ভিতর থেকেই হায়ার করা হয় যাতে তারা কোম্পানির সাথে সহজে কোপ আপ করতে পারে, এবং নিম্ন পদস্থ যারা আছে তাদেরকে মূলত বাহ্যিক উৎস থেকে নেওয়া হয়, কারণ যারা হচ্ছে নতুন পড়াশোনা শেষ করে তারাই কিন্তু নতুন নতুন চাকরিতে ঢুকে যেগুলো লোয়ার পজিশনে থাকে, এবং আস্তে 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 তাদের প্রমোশন হয়। এখন উৎসগুলো একটু দেখি। কর্মীর পদোন্নতি, এটা তো বলেই ফেলছি যে প্রমোশন হয়ে হয়ে আমার হচ্ছে গিয়ে হায়ার পোস্টে যাচ্ছে। কর্মরত কর্মীদের সুপারিশ, এই যে যে মানুষ, এই যে উনাদের সবার সুপারিশে অথবা উনাদের সবার পরামর্শে কিন্তু ওকে প্রমোশন দিয়ে এখানে পাঠানো হয়েছে। প্রবীণ কর্মচারীদের সুপারিশ, মানে প্রবীণ মানে অনেক পুরনো যারা থাকে তারা তো অনেক বেশি অভিজ্ঞ থাকে, তো তাদের সুপারিশেও কিন্তু কর্মী সংস্থান করা যায়। বদলি ও পদোন্নতি, এই যে দেখেন ও কিন্তু একটা ডিপার্টমেন্ট, ধরেন এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, এটা হচ্ছে কি সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, ওকে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে সাপ্লাই চেইনে পাঠানো হলো, কারণ ওই সাপ্লাই চেইন জিনিসটা ভালো বুঝে, তার মানে ওকে বদলি করা হলো এবং তাকে প্রমোশন দেওয়া হলো। কোনো একজন মানুষ ঢাকায় হচ্ছে কি চাকরি করতেছে অ্যাজ সিনিয়র এক্সিকিউটিভ, তাকে প্রমোশন দিয়ে হচ্ছে চিটাগাং পাঠানো হলো যে তোমাকে চিটাগাং যেতে হবে, কিন্তু তুমি এখানে গেলে প্রমোশন পাবে, তোমার বেতন বৃদ্ধি হবে। খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী, অনেক সময় দেখবেন কোম্পানির উপদেষ্টা থাকে যারা কিন্তু সারাদিন হচ্ছে গিয়ে সপ্তাহে 5 দিন কাজ করে না, তারা শুধু উইকলি আসে অফিসে, কোথায় কাকে কি পরামর্শ দেওয়া প্রয়োজন, কোথায় কি লস হচ্ছে, কোথায় কি লাভ হচ্ছে, সমস্ত কিছু অ্যানালাইসিস করে পরামর্শ দিয়ে চলে যায়, ঠিক আছে, সে পার্মানেন্টলি ওই অফিসে কাজ করে না। শ্রমিক সংঘের সুপারিশ, যারা নিম্ন পদস্থ থাকে, সিনিয়র জুনিয়র অফিসার যারা থাকে তাদের পরামর্শে আমি কোম্পানির ভিতর থেকে কাউকে এখানে নিয়ে আসব, এটা হচ্ছে আমার কোম্পানির অভ্যন্তরীণ উৎস। বাহ্যিক কি থাকে, বিজ্ঞাপন, আমরা টিভিতে দেখি, আমরা পেপারে দেখি, ফেসবুকে দেখি যে উই আর হায়ারিং, আমাদের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে বা সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হচ্ছে, তখন আমরা বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করি। যারা বিশ্ববিদ্যালয়গুলোর পড়ে তারা পড়াশোনা শেষ করে, অর্থাৎ আমার মতো পড়াশোনা শেষ করে নতুন চাকরি খুঁজে। চাকরির বিনিয়োগ কেন্দ্র, আপনারা একটা অ্যাপের নাম শুনেছেন বিডি জবস, যেখানে কারা কারা চাকরি দিচ্ছে তারাও থাকে, যারা যারা চাকরি খুঁজছে তারাও থাকে। ধরেন আমি স্কয়ার কোম্পানির মালিক সাপোজ, তো আমি এখানে পোস্ট করলাম যে আমার কোম্পানিতে একজন অ্যাকাউন্টেন্ট লাগবে, তখন যারা যারা চাকরি খুঁজতেছে সবাই ওখানে অ্যাপ্লাই করবে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান যেখানে গেলে আমি খুঁজতে পারবো যে আমার কোন কোন জায়গায় চাকরি আমার পাওয়ার পসিবিলিটি আছে। তারপরে আসি পেশাগত বৃত্তিমূলক প্রশিক্ষণ, অনেকেই কিছু প্রফেশনাল ডিগ্রি নেয়, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেমন নার্স, যেমন হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আর্কিটেক্ট, তারা একটা স্পেশাল বিষয়ে স্পেশাল প্রফেশনাল ডিগ্রি নেয়, সো তাদের থেকেও কিন্তু আমি হায়ার করতে পারি। কর্মসংস্থান কমিশন, যারা মেইনলি চাকরি দেয় যে আমি আপনার চাকরির ব্যবস্থা করে দিব, চাকরি পাওয়ার পর প্রথম বেতনের 20% আমাকে দিবেন, এটা হচ্ছে কর্মসংস্থান কমিশন। আরেকটা হচ্ছে আমার ইন্টারনেট তো দেখেনি প্রত্যেকদিন ফেসবুকে। তারপর আসি এই যে এতগুলো মানুষ 100 200 300 400 মানুষ সিভি জমা দিব, সেই সিভি জমা দেওয়া থেকে আমি এখন কিভাবে হায়ার করব, তাদের আবেদনপত্র যাচাই বাছাই করব যে তাদের সব ইনফরমেশন, সব ডকুমেন্ট, তাদের এনআইডি কার্ড, তাদের ইউটিলিটি বিল, তারপরে তাদের বাবা মায়ের যে কার্ড দেওয়া আছে, তাদের পাসপোর্টের কপি, তাদের ছবি, তাদের অ্যাড্রেস, সমস্ত কিছু, তারপর তাদের এডুকেশনাল সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র ইস্যু, তাদেরকে আমি একটা কি বলে এটাকে, আমরা পরীক্ষার আগে যেরকম অ্যাডমিট পেপার দিই তাদেরকে অ্যাডমিট পেপার পাঠাবো যাতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এখানে পরীক্ষার ক্ষেত্রে আমরা কি কি দেখি, প্রথমত দেখি যোগ্যতা,
যে তার মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করার জন্য কতটুকু যোগ্যতা আছে। সে হয়তো বা অনেক কিছু পড়ে আসছে, বুকিশ নলেজ আছে, কিন্তু তার প্র্যাকটিক্যাল কাজ করার নলেজ নাই। তার কতটুকু বুদ্ধিমত্তা আছে। তাকে ইনস্ট্যান্ট একটা ঘটনা বললাম যে এই ঘটনাটা থেকে তুমি কিভাবে রেহাই পাবা। হঠাৎ করে মনে করো যে তোমার একটা কাজ রাত 12টা আর্জেন্টলি লাগবে, তুমি এখন কিভাবে, তুমি কি কাজটা করবা নাকি কাজটা না করে ঘুমায় যাবা। এইভাবে বুদ্ধিমত্তা দেখা হয়। প্রবণতা যাচাই, তুমি কতটুকু ডেডিকেশন দিয়ে কাজগুলো করবা। তোমার কি শুধু চাকরি পেতে হবে দেখে তুমি চাকরিতে আসছো, নাকি তুমি আসলেই চাকরিটা করতে চাও। ব্যক্তিত্ব জাগায়, অ্যাজ এ পার্সন তুমি কীরকম, তুমি কি অনেক বেশি কথা বলতে পছন্দ করো, নাকি তুমি একটু চুপচাপ গম্ভীর থাকতে পছন্দ করো। তুমি কি কোনো একটা বিপদগামী পরিস্থিতিতে অনেক রেগে যাও, নাকি হচ্ছে খুব আস্তে শান্ত আস্তে ধীরে সেই জিনিসটাকে সলিউশন করার চেষ্টা করো। অ্যাজ এ পার্সন তোমার কি কি কোয়ালিটিস আছে এটা এখানে চেক করা হয়। তো গেল রিটেন পরীক্ষা, গেল রিটেন পরীক্ষা থেকেও কতজন টিকলো। টিকার পর তাদের আমি একটা ইন্টারভিউ নিলাম। ইন্টারভিউ থেকে ধরেন আমাদের আরও 50 জন, ইন্টারভিউ থেকে আরও কম টিকে, ইন্টারভিউ থেকে 20 জন টিকলো। তাদেরকে আমরা প্রাথমিক নির্বাচন করলাম। তারপর আমি তার ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করব, যে সে যে আগে যেখানে চাকরি করতো সেখানে কন্ট্যাক্ট করব, যে ও তো আপনার এখানে চাকরি করছে, ও কেন চাকরি ছাড়তেছে আমাকে একটু বলেন তো। ওর যেখানে বাসা বাড়ি আছে সেখানে গিয়ে আমি একটু খোঁজ খবর নিব, যে আচ্ছা ওর নামে কি কোনো মামলা আছে, অথবা হচ্ছে গিয়ে ও কি কোনো খারাপ কাজ করছে, বা চুরি ডাকাতি ছিনতাই এইসব কোনো ইতিহাস আছে কিনা। এই সমস্ত জিনিস অনুসন্ধান করে তার ফিজিক্যাল টেস্ট করা হয়, যাতে সে পরিপূর্ণভাবে সুস্থ কিনা এই সমস্ত চেক করে তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এখন আমরা যদি নির্বাচন করলাম, নিয়োগ দিলাম, তাদেরকে পদোন্নতি দিতে হবে না, 6 মাস 1 বছর পর পর তাকে প্রমোশন দিতে হবে। এই প্রমোশনের কন্ডিশন 3টা। একটা হচ্ছে যার যত বেশি বয়স হবে সে তাদের প্রমোশন পাবে। ধরেন কোনো কোম্পানিতে নিয়ম হচ্ছে 2 বছর পর পর প্রমোশন পায়। সো তার পারফরমেন্স অনেক ভালো হোক নাকি এভারেজ হোক নাকি খারাপ হোক, ডাজন্ট ম্যাটার। সো আপনার 2 বছর পর পর আপনি প্রমোশন পাবেনই। যোগ্যতার ভিত্তিতে হচ্ছে আপনার বয়স কত ডাজন্ট ম্যাটার। আপনার পারফরমেন্স যদি ভালো হয় আপনি 1 বছর পরই প্রমোশন পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি ধাপ ধাপ করে একদম খুব ফাস্ট প্রমোশন পেয়ে যাবেন, আপনার পারফরমেন্স যতদিন পর্যন্ত ভালো থাকবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে এইটা সবচেয়ে বেশি ফলো করা হয়। সেটা হচ্ছে 2টার কম্বিনেশন। লাইক আপনার একটা টিমে হয়তো 10 জন মেম্বার আছে, ওই 10 জন থেকে এমন মানুষ আছে 5 জন, যে 5 জনের এজ হচ্ছে অনেক বেশি, এবং তাদের মধ্য থেকে আবার কোন 3 জনের আপনার যোগ্যতা অনেক বেশি, পারফরমেন্স অনেক ভালো, সেই 3 জনকে নিয়ে আমি আমার প্রমোশন দিলাম। ঠিক আছে, সো এখানে একটা ব্যালেন্সিং রাখা হয়, যাতে কারো খারাপ পারফরমেন্সেরও কেউ প্রমোশন না পায়, আবার কেউ বয়স বেশি দেখে প্রমোশন পেয়ে যাচ্ছে, এটা যেন না হয়। এখন আমি ওদেরকে ট্রেনিং কিভাবে দিব, একটু ট্রেনিংয়ের এখান থেকে MCQ অনেক আসে, প্লাস CQ আসে। সো এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। একভাবে করা যায় আপনাকে কাজ দিয়ে দিয়ে, একভাবে করা যায় কাজের বাইরে। কাজ দিয়ে দিয়ে কিভাবে করা যায়, প্রথমত আসি আমার শিক্ষানবিশ প্রশিক্ষণ, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাপ্রেন্টিসশিপ। এখানে কি করা হয়, আপনাকে একজন সিনিয়রের আন্ডারে দেওয়া হয়, এবং এইটার একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে একটা লং টাইমের জন্য দেওয়া হয়, যে আপনি একজন প্রফেসরের সাথে কাজ করতেছেন, আপনি একজন সিনিয়র এক্সিকিউটিভের সাথে কাজ করতেছেন, আপনি একজন মার্কেটিং হেডের সাথে কাজ করতেছেন, এবং অনেক দিন ধরে কাজ করতেছেন, যাতে আপনি তার কাজ দেখে 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 কাজগুলো শিখতে পারেন। পদ পরিবর্তন, আপনি আজকে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন, কালকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করেন, তারপর দিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করেন, তারপর দিয়ে সাপ্লাই চেনে যান। এভাবে কেন পদ পরিবর্তন করা হয়, যাতে বুঝে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিভাবে কাজ করে, এই সম্পর্কে একটা বেসিক নলেজ আমার মধ্যে হয়। প্রবেশনা পদ্ধতি, এটাকে বলা হয় ইন্টার্নশিপ। অ্যাপ্রেন্টিসশিপ আর ইন্টার্নশিপের পার্থক্য হচ্ছে এটা একটা লং টাইমের জন্য করা হয়, আর প্রবেশনা পদ্ধতিতে একটা শর্ট টাইম প্লাস টাইমটা অনেক ফিক্সড হয়, লাইক 6 মাস।
অথবা 4 মাস, বেশিরভাগ ক্ষেত্রে 4 মাসই হয়, ঠিক আছে। তারপর আসে আমার কোচিং পদ্ধতি। একটা এমপ্লয়ের আন্ডারে অনেকগুলো এমপ্লয়কে দেওয়া হয়, ওই এমপ্লয় পুরো গ্রুপটাকে ডিরেক্ট করে 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 নতুন নতুন কাজ শেখায় ডেইলি এবং তাদেরকে ফিডব্যাক দেয়। লাস্টে আসে পর্যবেক্ষণ পদ্ধতি। আমার আন্ডারে 10 জন মানুষ কাজ করে, 10 জন মানুষ কিভাবে কাজ করতেছে আমি সেগুলো দেখি এবং ডেইলি তাদেরকে ফিডব্যাক দিই যে তুমি এই কাজটা এইভাবে করলে আরও বেটার হয়, এই কাজটা আমরা এই প্রসেসের মাধ্যমে করতে পারি। সো তাদেরকে অবজার্ভ করা যে তারা নতুন নতুন কী উপায়ে কাজ করে, ঠিক আছে। এখন আসি আমার কাজের বাইরে। প্রথমত আলোচনা, একটা গ্রুপ টাস্ক হতে পারে, একটা প্রজেক্ট আমাদের স্কুল কলেজে থাকে না যে গ্রুপ টাস্ক করা হয়, একটা টপিক দেওয়া হয়, সবাই মিলে আলোচনা করে কতগুলো কনক্লুশন লেখা হয় যে এই পয়েন্টগুলো আমরা এই কেস থেকে পাইছি বা এই উদ্দীপক থেকে পাইছি। তারপর আসে সেমিনার। আচ্ছা, এখানে 3টা জিনিস একসাথে বুঝাবো, সেমিনার, অধিবেশন আর ওয়ার্কশপ। একটা সেমিনার ধরেন এটাকে আমরা 3টা ভাগ করি। প্রথম ভাগে যেটা হবে যে অতিথি আসবে, অতিথি এসে ইন্ট্রোডাকশন দিবে যে সে হচ্ছে গিয়ে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, সে মানুষের সাইকোলজি বুঝে, সে আজকে সাইকোলজির উপর একটা সেশন নিবে, সামনে 200 জন মানুষ বসা, তো এইটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন নিবে। তারপর সে হচ্ছে তার বক্তৃতা দিবে, বক্তৃতা দেওয়ার পর হাতে কলমে কাজ করা শেখাবে। আচ্ছা, হাতে কলমে কাজ করা শেখাবে। দেখেন এই পুরো জিনিসটাকে বলা হয় সেমিনার, ঠিক আছে। আমার আজকে একটা সেমিনার হবে, একজন বিশেষজ্ঞ মানুষ এসে এখানে সবার সামনে বক্তৃতা দিবে। আচ্ছা, এই যে ছোট ছোট ভাগ করলাম, এই ভাগগুলোকে বলা হয় অধিবেশন। এই যে ভাগগুলা, এগুলাকে বলা হয় অধিবেশন। এটা হচ্ছে অধিবেশন 1, এটা অধিবেশন 2, এটা অধিবেশন 3। আর ওয়ার্কশপ হচ্ছে এই যে যে এখানে হাতে কলমে কাজ শিখাবে, যে ধরেন আপনাকে একটা সাইকোলজিক্যাল একটা মুভ শিখালো যে কোনো মানুষ যদি বসে বসে এরকম হাত এরকম করতে থাকে অথবা পা নাড়াতে থাকে, তার মানে সে অস্থির চিত্তের, সে কোনো কিছু নিয়ে ব্যাক ইন দ্য মাইন্ড চিন্তা করতেছে। সো আপনাকে একটা টাস্ক দিল যে আপনি এখন খুঁজে বের করেন তো যে কোন মানুষগুলা এখানে বসে আছে, এই মানুষগুলো অস্থির চিত্তের, তখন তারা খুঁজে খুঁজে বের করবে। এই যে তাকে প্র্যাকটিক্যালি কাজ শেখাচ্ছে সেটা হচ্ছে আমার ওয়ার্কশপ। তার মানে এই 3টা কিন্তু কানেক্টেড। সেমিনারের একটা পার্ট, এক একটা পার্টকে হচ্ছে আমার অধিবেশন বলা হয়। তারপর আসে আমার ঘটনা পদ্ধতি। আপনাকে একটা ঘটনা, এক এক ধরনের ঘটনা দিয়ে শিক্ষা দেয় যে এই ঘটনায় এই ইনসিডেন্টটা হয়েছিল, এই কারণে এই বিজনেসটা ফেল করছে, এই ঘটনায় এই ইনসিডেন্টটা হয়েছিল, এই কারণে এই বিজনেসটা সাকসেসফুল হয়েছে। অনুভূতিপ্রবণ প্রশিক্ষণ, আপনাকে হুট করে একটা কাজ দিয়ে বলবে আমার আধা ঘন্টার মধ্যে এই কাজ চাই, তাড়াতাড়ি আমাকে কাজটা দাও। মানে দেখবে যে এই যে আপনাকে একটা প্রেশার দিচ্ছি, এই প্রেশারটার কারণে আপনার রিয়াকশন কীরকম হয়, আপনি অনেক রেগে যান নাকি খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে কাজটা করে দেন। নাট্যাভিনয়, আপনাকে আমি একটা কলম দিলাম, কলম দিয়ে বললাম ধরো তুমি একজন সেলসম্যান, এখন আমার কাছে কলমটা বিক্রি করো। এই যে আপনাকে একটা রোল দিতেছে, আপনাকে একটা দায়িত্ব দিতেছে এবং সেই দায়িত্ব অনুযায়ী কাজ করতে বলতেছি, এটা হচ্ছে নাট্যাভিনয়। দেন আসে আমার অনলাইন শিক্ষা ই ট্রেনিং। আপনারা দেখবেন ফেসবুকে ঢুকলে, লিঙ্কডিনে ঢুকলে অথবা গুগলে ঢুকলে আপনার কোর্সেরা আছে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোর্স সেল করে, যেখান থেকে আপনি এক্সেল শিখতে পারেন, বিভিন্ন ধরনের সফট স্কিল শিখতে পারেন। এগুলাই হচ্ছে আমার অনলাইন শিক্ষা এবং ই ট্রেনিং। অর্থাৎ আমার এই ভিডিওতে আমি যতটুকু যা যা দেখিয়েছি, এখান থেকে কিন্তু আমার মেইন এমসিকিউ এবং সিকিউ প্রশ্নগুলো আসে। যেই লাইনগুলো বলে দিলাম বা যে ওয়ার্ডগুলো খুব স্পেসিফিক্যালি বলে দিলাম, এগুলো যখন আপনি উদ্দীপকে দেখতে পাবেন তখনই কিন্তু আপনি ধরতে পারবেন যে এইটার সলিউশনটা কি হবে। তো পরবর্তীতে আপনারা কোন চ্যাপ্টারের উপর ভিডিও চান, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেন।